দেখতে জি স্যার। পাচ্ছি। সবাই স্যার। দেখা যায়? জি স্যার। আশা করি সবারই দেখতে পাওয়ার কথা। সো আমাদের বেসিক্যালি আমি তোমাদের প্রথম ক্লাস একটা বা দুইটাতে আমি নরমালি আমরা সেন্টেন্স থেকে যে কিভাবে নারেশন গুলা চেঞ্জ করি, কিভাবে আমরা ডিরেক্ট নারেশন থাকলে সেটাকে ইনডিরেক্টে নিই, অথবা কোনো কোনো জায়গায় সেটাকে স্পিচ বলা হয়, ডিরেক্ট স্পিচ থেকে কিভাবে আমরা ইনডিরেক্টে নেই, সেগুলো আমরা প্রথম দুই একটা ক্লাসে আলোচনা করছি। তারপরে আমরা একটা ক্লাসে শুধুমাত্র প্যাসেজ নারেশন নিয়ে, একটা না একটা বা দুইটা ক্লাস হবে, আমরা এগুলা প্যাসেজ নারেশন গুলা নিয়ে আলোচনা করছি। সো আশা করি মোটামুটি আমরা এই সবগুলোর মধ্যেই একটু আমরা কভার করতে পারছি যে কিভাবে প্যাসিভ নারেশনে ওইটা থাকলে তুমি কিভাবে চেঞ্জ করবা। সো কারণ এন্ড অফ দ্য ডে তোমাকে এটাই মনে রাখতে হবে যে তুমি যত প্র্যাকটিস করবা তত তোমার কাছে সেটা সহজ হবে। ঠিক আছে, আমরা গতদিন এই তিনটা নিয়ে গত ভিডিওতে আসলে প্রথম তিনটা এক্সাম্পল নিয়ে আলোচনা ছিল গত তিনটাতে। সো এই তিনটা আমি আরেকবার একটু পরে যাব, আমি লাস্ট একটা এক্সাম্পল আছে এটা নিয়ে একটু আলোচনা করব। তার আগে আমি তোমাদের বলি পরীক্ষাতে আমরা সেটা জানিও হয়তো যে পরীক্ষাতে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার কথা বলতে পারে, অথবা ইনডিরেক্ট দিয়ে দিতে পারে, সেটা তোমাকে ডিরেক্ট করার কথা বলতে পারে। সেটা আমরা সবাই জানি কিনা? জি স্যার। যে কোয়েশ্চেন দুই ভাবেই আসতে পারে। এখন তুমি যদি পরীক্ষার হলে গিয়ে বলো স্যার আমরা তো পড়ছি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট, বাট সেটা তো ইনডিরেক্ট থেকে ডিরেক্ট চলে আসলো। সো পরীক্ষাতে দুইটাই আসতে পারে, তোমাকে ইনডিরেক্ট দিয়ে দিতে পারে, তোমাকে সেটা ডিরেক্ট করতে হবে। সো তুমি যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবা তখন যদি একটু অ্যাটেনটিভলি ক্লাসটা দেখো যে যেহেতু এইটা থেকে চেঞ্জ হয়ে ওইটা হইছে, তার মানে ওইটা থেকে তো চেঞ্জ করে আবার ইনডিরেক্ট করার সময় ওইটাই হবে। জি স্যার। সো জাস্ট ওইটার রুলস গুলা, যেমন ধরো আমরা অ্যাক্টিভ থেকে যেমন প্যাসিভ করাটা যখন শিখি, তার মানে কি একই সাথে কিন্তু আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করাটাই শিখতেছি, যদি আমি একটু কেয়ারফুলি জিনিসটা খেয়াল করি, তাই না বিষয়টা? কারণ এটার জন্য তো আলাদা কোনো রুলস না, জাস্ট ডিরেক্ট ছিল সেটাকে আমি ইনডিরেক্ট করছি। সো ইনডিরেক্ট যখন থাকবে তখন আমি ওই নিয়মেই সেটাকে ঘুরিয়ে আবার ডিরেক্ট করে ফেলবো। তবে তারপরেও ঠিক আছে, ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করাটা একটু অনেক সময় ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার চেয়ে একটু প্রবলেমেটিক হয় স্টুডেন্টস এর জন্য। সো এগুলোর জন্য তুমি প্র্যাকটিস করতে হবে। আর একটা পজিটিভ কথা হলো দেখা গেছে যে প্রতিবারই পরীক্ষাতে বেশিরভাগই ডিরেক্ট থেকে ইনডিরেক্টই আসে। এটা বাই চান্স ইনডিরেক্ট থেকে ডিরেক্ট দিয়ে দিতে পারে, বাট তোমাকে দুইটার জন্যই প্রস্তুত থাকতে হবে। ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, সো আমরা যদি এগুলো হয় তাহলে আমরা একটা জাস্ট আবার আমরা একটা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট আর একটা আমরা ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করাটা একটু আরেকবার একটু আমরা ক্লিয়ার করে দেখব, তাহলে আশা করি আরেকটু তোমাদের জন্য হেল্প হবে। একটু খেয়াল করে দেখো প্রথমটাই, কি রে কে এটা অন করে? এটা কিন্তু কন্ডিশন ছিল, কারো যদি উইদাউট রিজন যদি কেউ মাইক্রোফোন অন করে তাকে রিমুভ করে দেওয়া হবে ক্লাস থেকে। সো বেয়ার ইট ইন ইওর মাইন্ড, মনে রাখতে হবে এটা, যেন আমার কারণে ক্লাসটা ডিস্টার্ব না হয়। ওকে, সবাই তো স্ক্রিন দেখতে পারতেছো? জি স্যার। হ্যাঁ। ইয়েস স্যার। সো আমরা দেখা গেছে যখন প্যাসেজ নারেশন করি তখন দেখা যায় বেশিরভাগ সময় সেন্টেন্স গুলো ইন্টারোগেটিভে হয়, এবং ইন্টারোগেটিভ করার জন্য আমরা কিছু নিয়মও পড়ছি। যে আমাদের প্রথম যে জিনিসটা ছিল, আমাদেরকে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ বুঝতে হবে। তো যেটা যেটা ইনভার্টেড কমার বাইরে থাকে সেটাকে আমরা রিপোর্টিং ভার্ব বলি, আর যেটা ইনভার্টেড কমার ভিতরে থাকে সেটাকে আমরা রিপোর্টেড স্পিচ বলি। এটা তো সবার ক্লিয়ার তো এই জিনিসটা, যে রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ কোনটা? আশা করি ক্লিয়ার, কারণ আগের ক্লাসগুলো দেখলে সে ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের একটা ক্লাসে এই আলোচনাটাও ছিল যে রিপোর্টিং ভার্বটা যদি শুধুমাত্র পাস্ট টেন্সে হয় তখনই আমরা রিপোর্টেড স্পিচের টেন্স গুলা পরিবর্তন করি। ঠিক আছে, যদি সেটা পাস্ট টেন্সে না হয় তাহলে আমরা সেটা পরিবর্তন করি না। সেটা জাস্ট সাবজেক্ট এবং নাম্বার এবং পার্সন অনুযায়ী জাস্ট আই এর জায়গায় হি অথবা হির জায়গায় অন্য কোনো কিছু, মানে সাবজেক্টটা চেঞ্জ হইতে পারে বাট টেন্সটা চেঞ্জ হয় না। কেউ কি আমাকে বলতে পারবা যে কোন তিনটা ক্ষেত্রে আমরা বলছিলাম যে ডিরেক্ট রিপোর্টিং স্পিচের টেন্সের কোনো পরিবর্তন করব না আমরা, কখন? কারো কি মনে আছে কিনা? একজনেরও মনে নাই 20 জনের মধ্যে? তার মানে কি তোমরা ক্লাসগুলা দেখো না, ফলো করো না, এরকম কিনা? কথা তো বলতে হবে এখন, কেউ একজন বলো। ক্লাসের তো কিছু আউটপুট থাকতে হবে না যে আমি বলি বাট তোমরা তো সেটাকে যদি গ্রাস্প না করতে পারো তাহলে তো প্রবলেম।
কিরে কথা বলো, হা বা না বলো। ক্লাসগুলো দেখাও নাই স্যার আগে। একজনের পাইলাম, এই 20 জনের মধ্যে কেউই বলতে পারবা না কখন আমরা বলছিলাম যে জাস্ট টেন্সের আর একটা পরিবর্তন স্যার পরিবর্তন হবে না, পাস্ট প্রেজেন্ট সেন্টেন্স প্রেজেন্ট থাকলে স্যার। পারফেক্ট বলে যাও। স্যার প্রেজেন্ট আর একটা পারফেক্ট স্যার এবং হবে না, প্রেজেন্ট চিরন্তন পারফেক্ট সত্য সেন্টেন্স কন্টিনিউয়াস থাকলে। থাকলে স্যার ওই চেঞ্জ হবে না। খেয়াল স্যার করো প্রেজেন্ট হ্যাঁ পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে স্যার সেন্টেন্সের কোনো চেঞ্জ হবে না। আবার খেয়াল করো, হ্যাঁ ঠিক প্রেজেন্ট আছে ঠিক আছে, আমি আবার একবার বলে ফেলি। রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট অথবা ফিউচার ইনডিফিনিট থাকে, যদি রিপোর্টিং ভার্বটা অর্থাৎ এই অংশটা, রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট অথবা ফিউচার ইনডিফিনিট থাকে, সেই ক্ষেত্রে আমরা টেন্সের কোনো পরিবর্তন করব না। টেন্সের পরিবর্তন তখনই করব যখন রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকবে। কথাটা বোঝা গেছে কিনা? জি স্যার। আমি এটা অনেকবার বলছি যে রিপোর্টিং ভার্বটা যদি, এখন যদি আবার কেউ কোয়েশ্চেন করো স্যার রিপোর্টিং ভার্ব কি, তাইলে কিন্তু আবার বিপদে ফেলে দিবা। কারণ রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ আমরা প্রথম ক্লাসে আলোচনা করছি, পরে আরো অনেকবার বলছি, ঠিক আছে? সো আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে, যে যদি সেটা সেট থাকে, সেটা ইনডিরেক্ট করার সময় আস্কড হয়ে যায়। যদি তোমার ইম্পারেটিভ সেন্টেন্সে যদি থাকে, তখন এটা ইনডিরেক্ট করার সময় অর্ডার টু, রিকোয়েস্টেড টু অথবা অ্যাডভাইসড টু হয়ে যায়। যদি সেটা অপটেটিভ সেন্টেন্স হয়, সেটা সেইডের পরিবর্তে উইশড অথবা প্রেইড হয়ে যায়, তারপরে দ্যাট বসে। আর যদি সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়, তাহলে আমরা শুরু করি এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ সরো অথবা এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, এই টাইপের কোনো কিছু দিয়ে। এগুলো আগের ক্লাসগুলোতে আলোচনা আছে, সো একটু তুমি রিক্যাপ করে ক্লাসগুলো দেখো। ওকে, আমরা আজকে একটা ডিরেক্ট থেকে ইনডিরেক্টের আলোচনা করব আর একটা ইনডিরেক্ট থেকে ডিরেক্টের আলোচনা করব, ঠিক আছে? আমরা শুরু করি তাইলে। হ্যাঁ স্যার শুরু করেন। সো দেখো কোয়েশ্চনটা খেয়াল করে দেখো, হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার, আস্ক দ্য টিকেট সেলার। সো স্যার যখন থাকে, আমরা বলছিলাম স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট দিয়ে শুরু করতে হয় স্যারের পরিবর্তে, যখন তুমি সেটা ইনডিরেক্ট করবা, ঠিক আছে? আর সে দেখো অলরেডি আস্কড তোমাকে দিয়ে দিছে, সো তোমাকে আর আস্কড আলাদা করে লিখতে হবে না। আরেকটা জিনিস খেয়াল করো, রিপোর্টিং ভার্বে এই আস্ক শব্দটা যদি সাবজেক্টের আগেও থাকে অথবা পরেও থাকে, সেটা ইনডিরেক্ট করার সময় অবশ্যই সাবজেক্টের পরে লিখতে হবে। কথাটা কি বুঝাইতে পারছি কি বলছি আমি? জি স্যার। আচ্ছা, সো খেয়াল করে দেখো, হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার, স্যারের পরিবর্তে আমরা রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট ইউজ করব। আর আমরা আরেকটা জিনিস বলছিলাম, যদি ডাব্লিউএইচ কোয়েশ্চন দিয়ে শুরু হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স, তখন ডাব্লিউএইচ কোয়েশ্চনটাই রাখতে হয়। আর যদি ডাব্লিউএইচ কোয়েশ্চন না থাকে, তাহলে আমরা কি দিয়ে করব, কেউ কি বলতে পারবা? মনে আছে কারো? স্যার ডাব্লিউ কোয়েশ্চেন না থাকে তাহলে ইফ দিয়ে করতে হয়। হ্যাঁ, ইফ অথবা ওয়েদার দিয়ে করতে হয়, ঠিক আছে? সো এটাতে দেখো জি ডাব্লিউএইচ স্যার। কোয়েশ্চন আছে, কোয়েশ্চনটা হলো হোয়ার ডু ইউ লাইক টু গো, কোয়েশ্চনটা হলো প্রেজেন্ট টেন্সে। সো এই কোয়েশ্চনটার প্রেজেন্ট টেন্সের অংশটা আমাদেরকে পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে। আর আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট নারেশনের ক্ষেত্রে, সেটা হলো যে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ যখন করি ভয়েস চেঞ্জ, তখন ইন্টারোগেটিভ সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে গিয়েও ইন্টারোগেটিভই থাকে। বাট নারেশনের ক্ষেত্রে সব ধরনের সেন্টেন্স, সেটা এক্সক্লেমেটরি হোক, সেটা অপটেটিভ হোক, সেটা ইন্টারোগেটিভ হোক, সেটা আমি যখন ইনডিরেক্ট করব, সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে, ঠিক আছে? মানে কোনো ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে না, কোনো ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স থাকবে না, আমাকে সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ করে ফেলতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আচ্ছা, সো দেখো আস্ক দ্য টিকেট সেলার, তার মানে আমি কি বলছি, আগে আগে সাবজেক্টটা নিয়ে আসতে হবে। সো আমি অ্যানসারটা কিভাবে করতেছি দেখো, দ্য টিকেট সেলার আস্কড দ্য স্ট্রেঞ্জার লিখার কারণটা হলো হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার, স্যার বলতে সে কেউ একজনকে সম্বোধন করে বলছে, বাট সেই ব্যক্তির নাম উল্লেখ করা নাই বা ব্যক্তিটাকে আমরা জানি না, এই কারণে অপরিচিত কোনো ব্যক্তির ক্ষেত্রে আমরা সাবজেক্ট দ্য স্ট্রেঞ্জার লিখতে পারি। এই যে দেখো দ্য স্ট্রেঞ্জার যে লেখা আছে, মানে অপরিচিত কারো ক্ষেত্রে আমরা দ্য স্ট্রেঞ্জার বলতে পারি। এই কারণে এই জায়গায় ওই যে হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার, এই স্যার মানে সেই স্ট্রেঞ্জারকে বোঝানো হয়েছে, একজন অপরিচিত ব্যক্তিকে বোঝানো হয়েছে।
আর যেহেতু স্যার ছিল এই কারণে দেখো পরে রেসপেক্টফুলি বসছে, দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ স্যার দেখা জি যাচ্ছে। স্যার। So the ticket seller asked the stranger respectfully, এই স্যারের কারণে আসছে রেসপেক্টফুলি। আর আমরা বলছিলাম হোয়ার থাকলে হোয়ার দিয়েই করতে হবে। টেন্সটা দেখো প্রেজেন্ট টেন্সে আছে, সেটাকে পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে, সাথে সাথে সাবজেক্টটাও চেঞ্জ হয়ে যাবে। সো ইউটা হয়ে যাবে হি, হি মানে ওই দ্য স্ট্রেঞ্জার। আর লাইকটা হয়ে যাবে লাইকড, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট চলে যায় পাস্ট ইনডিফিনিটে। তার মানে হোয়ার হি লাইকড টু গো। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ স্যার। ওকে, পরে দেখো বলছে কক্সেস বাজার রিপ্লাইড দ্য স্ট্রেঞ্জার। তাহলে স্ট্রেঞ্জার রিপ্লাই করছে, তার মানে আমরা পরের অংশ কি লিখবো? দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট কক্সেস বাজার মানে হলো সে কক্সেস বাজার যেতে চায়। ঠিক আছে? তার মানে কি, হি রিপ্লাইড দ্যাট হি লাইকড টু গো টু কক্সেস বাজার। কেন লাইকড ইউজ করলাম? কারণ কথাটা প্রেজেন্টে থাকলেও এই যে হোয়ার ডু ইউ লাইক টু গো, আপনি কোথায় যেতে চান, তার মানে সে বলছে আমি কক্সবাজার যেতে চাই। তাহলে এইটা যদি পাস্ট টেন্সে যায় তাহলে তার অ্যানসারটাও পাস্ট টেন্সে চলে যাবে। সো দ্য অ্যানসার, স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট হি লাইকড টু গো টু কক্সেস বাজার। ঠিক আছে? জি স্যার। আমরা আরো বলছিলাম যদি একই ব্যক্তি একের অধিকবার কোয়েশ্চেন করে, একই ব্যক্তির কথা যদি ইনডিরেক্টে দুইবার করতে হয় অথবা তার অধিকবার করতে হয়, তাহলে প্রথমবার আমরা বলবো হি রিপ্লাইড, অথবা পরের বার আমরা বলবো হি অলসো রিপ্লাইড। ঠিক আছে? যদি কোয়েশ্চেন দুইবার হয় তাহলে হি 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 আস্কড, হি অলসো আস্কড, অথবা হি অ্যাডেড। ঠিক আছে? আচ্ছা, সো পরে কি বলছে দেখো, হাউ মেনি টিকেটস ডু ইউ নিড। হাউটাও কিন্তু WH কোয়েশ্চেন। বলছে হাউ মেনি টিকেটস ডু ইউ নিড, আই উইল বাই 5 টিকেটস, টেক দিস টিকেটস, দে উইল কস্ট 3000 টাকা, সেট দ্য টিকেট সেলার। এই জায়গায় খেয়াল করে দেখো, এই অংশটা, এই কথাটা বলছে কিন্তু হাউ মেনি টিকেটস ডু ইউ নিড, এটা কিন্তু টিকেট সেলার বলছে, তাই না? জি স্যার। আপনার কতটা টিকিট লাগবে, তার মানে কি দ্য টিকেট সেলার আস্ক জি স্যার। দ্য স্ট্রেঞ্জার হাউ মেনি টিকেটস হি ডু ইউ নিড, সেটা হয়ে যাবে হাউ মেনি টিকেটস হি নিডেড। কারণ ডু ইউ নিড আছে প্রেজেন্ট ইনডিফিনিট, ইউটা হয়ে যাবে হি, আর নিডটা হয়ে যাবে নিডেড। কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে কোয়েশ্চনটা, সেটা চলে যাবে পাস্ট ইনডিফিনিটে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে। সো দ্য টিকেট সেলার আস্কড দ্য স্ট্রেঞ্জার হাউ মেনি টিকেটস হি নিডেড। ওকে, তারপরে দেখো আই উইল বাই 5 টিকেটস, সেটা বলছে কিন্তু আবার ওই স্ট্রেঞ্জার যে আমি 5টা টিকিট নিব। সো দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড, অথবা হি রিপ্লাইড দ্যাট, হি বলতে পারি অথবা দ্য স্ট্রেঞ্জার আমরা বলতে পারি, হি মানে দ্য স্ট্রেঞ্জার, হি রিপ্লাইড দ্যাট আই উইল বাই, আইটা হয়ে যাবে হি আর উইলটা হয়ে যাবে উড। ঠিক আছে? আই উইল জি বাই স্যার। সেটা হয়ে যাবে হি উড বাই 5 টিকিটস, টেক দিস টিকিটস, এই টেক দিস টিকিটসটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয় তখন সেটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। আর ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি বলি যে আহ, আমরা অনেক সময় অর্ডারড বলি, অনেক সময় রিকোয়েস্টেড বলি, অনেক সময় অ্যাডভাইসড বলি। ঠিক আছে? তো এই জায়গায় দেখো সে অ্যাডভাইস, রিপোর্ট, অর্ডার বা কোনো টাইপের কথা বলে নাই, এই কারণে জাস্ট আমরা টোল্ড লিখছি। তার মানে কি দ্য টিকেট সেলার টোল্ড হিম টু টেক দিস আছে, দেখো এই দিসটা হয়ে যাবে দোজ। এটার একটা চার্ট আছে, হেয়ার থাকলে দেয়ার, কাম থাকলে গো, এগো থাকলে বিফোর, দিস থাকলে দোজ। সো এই দিসটা হয়ে গেছে দোজ। ঠিক আছে? ঠিক আছে স্যার। আর পরে আবার কি বলছে দেখো, একই সাথে সে আরেকটা কথা বলছে যে দে উইল কস্ট 3000 টাকা, মানে ওই টিকিট গুলা খরচ হবে 3000 টাকা। তার মানে হি এডেড দ্যাট দে উড, উইলটা হয়ে যাবে উড, দে উড কস্ট 3000 টাকা। এই হলো প্রথমটার পুরোটা অ্যান্সার। 2টা মিনিট সবাই একটু অ্যান্সারটা দেখো এবং আমার কথার সাথে একটু মিলাও, পরে আমরা একটা ইনডিরেক্ট থেকে ডিরেক্ট আবার একটু আলোচনা করব। একটু প্লিজ 2টা মিনিট সবাই একটু একটু দেখো জুম ভালো করেন করে। স্যার কাইন্ডলি। জুম করা লাগবে এটাকে? আর নিজের স্ক্রিনে জুম করা যায়, আপনাকে করতে হবে না। তাহলে দেখো তো নিজের স্ক্রিনে করা যায় কিনা। ও আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ নিজে করা যাচ্ছে স্যার। হ্যাঁ, গুড। হ্যাঁ স্যার করা যাচ্ছে। একটু দেখো 2টা মিনিট, তারপরে আমরা একটা ইনডিরেক্ট থেকে ডিরেক্ট আলোচনা করব। এরপরে তোমাদের আমি প্র্যাকটিস দিব, তোমরা প্র্যাকটিস যদি করো তাহলে দেখবা, আশা করি সেটা তোমাদের হেল্প করবে।
কোয়েশ্চেন না পাইলে কোয়েশ্চেন লেখা আছে, সেটা ঢাকা বোর্ড 2019 এর কোয়েশ্চেন। তোমাদের কাছে প্রচুর কোয়েশ্চেন থাকবে, ঢাকা 19 থাকবে, 18 থাকবে, 17 থাকবে, 16 থাকবে। বইগুলো একটু ঘুরে ভালো করে যদি বইটা একটু পড়ো, দেখবা অনেক কোয়েশ্চেন পাবা। অ্যান্সার গুলা ট্রাই করবা, যতটা তুমি পারো করতে পারলা। যে অ্যান্সারটা হয় নাই, কেন হয় নাই, সেটা তুমি নিজে থেকে একটু জাজ করতে পারবা, অ্যান্সার শিটের সাথে মিলাইতে পারবা। সো নিজে চাইলে অনেক কিছুই করা যায়, ঠিক আছে? হ্যালো স্যার, আমি ইংলিশ বই স্যার নবদূত গ্রামার কিনছিলাম, তবে আপনি যে মানে হোমওয়ার্ক দেন বা পড়া নিতে পাই না স্যার। না, সবগুলা আছে, সব ধরনের বইয়ের মধ্যে বোর্ডের কোয়েশ্চেন্স আছে। একেবারে আসলে রুলস এর নবদূত পরে স্যার 2020 ঢাকা বোর্ড সবগুলা পাওয়া যায় স্যার। রুলস এর পরে একটা চার্ট আছে, ওইখানের মধ্যে সবগুলা বোর্ডের কোয়েশ্চেন দেওয়া আছে। আচ্ছা, ওই যে বলছো যে দেওয়া আছে বোর্ডের কোয়েশ্চেন, পেজ নাম্বারটা আর কোথায় আছে একটু গ্রুপে জানাইয়া দিও, তাইলে পেয়ে যাবে বাকিরা। ওকে স্যার। ঠিক আছে, যে পাও নাই সে কি শুনছো? জি স্যার। আচ্ছা, সে গ্রুপে দিয়ে দিবে, তাইলে এটা একটু ট্রাই করে দেখো, পেয়ে যাবা। কারণ বোর্ড যত ধরনের বই হোক, অ্যাডভান্স হোক, নবদূত হোক, অথবা লেকচারের বই হোক, এগুলা বোর্ড কোয়েশ্চেন তারা অবশ্যই দিবে, ঠিক আছে? Yes, আশা করি যারা একটু ভালো করে দেখছো, এগুলা অনেকের কাছে টাফ মনে হয়, বাট যদি তুমি মনোযোগ দিয়ে দেখো, একটু কনসেন্ট্রেট করো, খুব একটা টাফ জিনিস না, ঠিক আছে? Yes, sir. ওকে, আমরা এখন একটা ইনডিরেক্ট থেকে ডিরেক্ট আলোচনা করি। দেখো 4 নাম্বারটা দেখা যায় কিনা। Yes, sir, দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা না, স্ক্রিনটা হঠাৎ করে চলে যায় কেন? তোমাদের এই জায়গায় কি আমার স্ক্রিনটা চলে যাচ্ছে আসতেছে এরকম হচ্ছে কিনা? জি না স্যার, আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি স্যার। বাট আমার এই জায়গা থেকে হঠাৎ করে চলে যায়, বুঝলাম না প্রবলেম কি, নাইলে আমার ল্যাপটপে মনে হয় সমস্যা। নেট প্রবলেম স্যার। নেট প্রবলেম না, এটা মনে হয় আমার ল্যাপটপেরই প্রবলেম। জি স্যার, বাট আমরা এখন 3 নাম্বারটা দেখতে পাচ্ছি, 3 নাম্বার কোয়েশ্চনটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমিও দেখতে পাচ্ছি, কিন্তু হঠাৎ করে আমার চোখ থেকে আমার এটা তো স্যার ক্লাসে বাইর করে দেয় নেট প্রবলেমে। বের করে দে। জি নেট, স্যার। এটা কি অটো বের করে দে? জি স্যার, রিকানেক্টিং দেখায় অনেক সময় যদি নেটওয়ার্ক প্রবলেম করে। বেশি প্রবলেম করে স্যার বাসায়। বুঝছি, তাহলে নেটওয়ার্কে মাঝে মাঝে খাবার টাবার দিও তোমার সাথে সাথে, তাইলে হয়তো তোমার প্রতি সদয় হইতে পারে। আমার কথা শুনে না স্যার, নিউ বাসায় যাই মুগিয়া আচ্ছা ঠিক ওর আছে, সাথে রাগ করে। তাইলে আর কি করার। ওকে, একটু এদিকে আসো, 3 নাম্বারে দেখো। এই নেটের উপরে আসলে কারোরই কন্ট্রোল নাই, হঠাৎ করে কখন কোন জায়গায় কিরকম আচরণ করবে সে নিজেই জানে। আচ্ছা, আর সবকিছু তো উপরওয়ালার উপর নির্ভরশীল। মানুষকে দেখছো পানির কারণে কি দৌড়ানি দিছে কয়েকদিন, কি অবস্থা ছিল সবার? সবাই প্রবলেম ফেস করছো না মোটামুটি পানির? জি স্যার। জি স্যার। আর যে না স্যার যারা সিটিতে তারা তো স্যার ফেস করবে, হ্যাঁ হ্যাঁ, আমরা তো ছিল সিলেট নাকি স্যার? না আমি নিজেও প্রবলেম ফেস করছি, আমার নিজেকেও আরেকটা বাড়ি থেকে গিয়ে পানি নিয়ে আসতে হয়েছে, ঠিক আছে? ক্লাস হয়েছিল নাকি স্যার সেই দিন? না না, ক্লাস আমি জানি না কেউ করছে কিনা, বাট এই সিচুয়েশনে তো ক্লাস হওয়ার কথা না, কারণ সারা সিলেট শহরই অন্ধকার ছিল, ঠিক আছে? আচ্ছা, আমরা কি দেখতে পারতেছি 3 নাম্বার? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো এই জায়গায় দেখো তারা দিয়ে দিছে ইনডিরেক্ট, এখন তোমাকে বলতেছে ডিরেক্ট করার জন্য, ঠিক আছে? So, সেটাও খুব একটা কঠিন জিনিস না, বাট প্রথমে তোমার কোয়েশ্চেনটা দেখলে একটু খুব টাফ লাগতে পারে যে আর যখন স্যার মানে শর্ট যে কথা বলতেছিল তার কথা ক্লিয়ার বুঝতে পারতেছি না, মনে হয় না এটা সমস্যা। আচ্ছা দেখো, বলতে আমরা আরেকটা জিনিস করব, আমরা যেটা করি অনেক সময় যে কোয়েশ্চেন পাওয়ার সাথে সাথেই মানে লেখা শুরু করে দিই, এটাও একটা নেগেটিভ কিন্তু জিনিস। কোয়েশ্চেনটা প্রথম বার দেখার পরে যতটুকু না টাফ মনে হবে, তুমি যখন এটা একবার পড়ে ফেলবা
তখন দেখবা সেই টাফনেসটা অনেক কমে আসবে। আমি কি কথাটা বুঝাইতে পারছি তোমাদের? ইয়েস স্যার। কারণ জি আমরা স্যার। কি করি যে প্রথম কোয়েশ্চন দেখেই অনেকে লেখা শুরু করে দেয়, কিন্তু আসলে কোয়েশ্চনটা যদি একবার ভালো করে পড়তো দেখা যেত যে কোয়েশ্চনটা সে যত কঠিন ভাবতেছে এত কঠিন না। সো কোয়েশ্চনটা পড়ে নেওয়ার সময় কিন্তু আমাদের থাকে। একটা কমপ্লেইন যদি আমাকে কেউ করে, সেই কমপ্লেইনটা আমি কারোরই বিশ্বাস করব না যে ইংলিশ পরীক্ষাতে সময় পায় না। এরকম কেউ আসো কিনা যে ইংলিশ পরীক্ষাটাও 3 ঘন্টায় লিখে শেষ করতে পারো না? ইয়েস স্যার, যারা 200 মার্কের পরীক্ষা দেয় তারা। 200 মার্কের পরীক্ষা কেমনে দিবা তুমি? ইন্টারমিডিয়েটে আবার 200 মার্কসের পরীক্ষা একসাথে কোথা থেকে আসে? আসে নাকি 200 মার্কসের পরীক্ষা? না স্যার, এটা ফান ফ্যাক্ট ছিল স্যার, মানে ও 200 আচ্ছা, মার্কের যারা দেয় তাদের হয় না। তাহলে তুমি তোমার আমরা বই তো 100 মার্কের দিয়ে হয়ে যায় স্যার। তুমি তো আমার বই পাওয়াই দিছিলা। যে আমি তো মোটামুটি 2 বছর যাবত পড়াচ্ছি, কিন্তু 200 মার্কসের পরীক্ষা কি বলে রে। আচ্ছা, স্যার আমিও শুনে অবাক হয়ে গেছিলাম। হ্যাঁ এইরকমই। আচ্ছা, সমস্যা নাই, সে তো একটু ফান করছে, এটা ভালো জিনিস। অবাক করার কথাই তো বললাম, অবাক তো হবে না। হ্যাঁ, তার মানে তোমার বলাটা সার্থক হয়েছে, ঠিক আছে হ্যাঁ না? স্যার, আমি খুশি। ওকে, আচ্ছা। সো দেখো, ইংরেজিতে এই 3 ঘন্টায় সবাই মোটামুটি, যারা খুব স্লো লিখে তারাও লিখে ফেলতে পারে। সো কোয়েশ্চেন পড়ার সময় নাই বললে সেটা আসলে আমি মানবো না। কোয়েশ্চেন পড়ার সময় থাকে, তুমি কোয়েশ্চেনটা একবার ভালো করে পড়ার সময় তোমার কাছে থাকবেই, ঠিক আছে? সো কি করব আমরা, প্রথমেই যদি মনে হয় আমার কাছে একটু টাফ, আমরা পুরো কোয়েশ্চেনটা পড়ে নিব, তারপরে আমরা ট্রাই করব। আরেকটা জিনিস সবসময় মনে রাখবা, যে গ্রামারটা তোমার কাছে মনে হবে টাফ, যেটা সময় কনজিউম করতে পারে, সেটাকে তুমি সবার শেষে লেখার জন্য রেখে দিবা। যেটা মনে হয় তুমি খুব ভালো পারতেছো, ক্লিয়ার হয়ে যাবে, সেগুলা তুমি আগে লিখে ফেলবা, ঠিক আছে? কারণ এই জায়গায় তো জি স্যার। নাম্বার ব্রেক করলে তো কোনো মার্কস কাটা যায় না। সো মনে করো তুমি নেরেশন পারতেছো না, একটা নেরেশনের মার্কস হলো মাত্র 5, বাট আরো 95 মার্কস তোমার বাকি রইছে। কথাটা কি বুঝাইতে পারছি? জি স্যার। জি কেউ জি স্যার। স্যার। কেউ পরীক্ষাতে 90 অ্যান্সার করেও এ প্লাস পায় ইংরেজিতে, কিন্তু তুমি যদি ওই, সবচেয়ে রাইট হলো স্যার। হ্যাঁ, কিন্তু তুমি যদি ওই 5-এর জন্য টেনশন করে বসে থাকো আর সময় নষ্ট করে ফেলো, তাহলে যেগুলা পারার কথা ছিল সেগুলো অ্যান্সার করতে পারবা না। এটাও যেন মাথার মধ্যে থাকে। জি স্যার। জি স্যার স্যার। আমার এই বিষয়টা মাথায় স্যার পরীক্ষার হলে ঢোকার আগ পর্যন্ত থাকে, কিন্তু স্যার পরীক্ষার হলে ঢোকার পরে আমি অনেকটা নার্ভাস হয়ে যাই। না, এগুলা দূর করে আমার ফেলতে মতো। হবে, এই নার্ভাসনেসটা দূর করে ফেলতে হবে, নাহলে পরীক্ষা জি খারাপ স্যার, হবে। ইংরেজিতে এগুলা হলো খুবই স্ট্র্যাটেজিক্যাল বিষয়, এগুলাও কিন্তু পরীক্ষাতে ভালো করার কিছু টেকনিক। শুধু পড়ালেখা করলেই হবে না, মুখস্থ করলাম, শিখলাম, পরীক্ষাতে গেলাম। কিছু জিনিস অনেক ইম্পর্টেন্ট, মাথাটা খুব কুল রাখতে হয় পরীক্ষার হলে। তুমি যখনই মাথা গরম হয়ে যাবে, তুমি তখন জানা জিনিসটাও আর লিখতে পারবা না। সো মানে ট্রাই টু বি কুল ইন দা এক্সাম হল। ওকে, আচ্ছা। ইয়েস স্যার। So কি বলছে দেখো, the teacher asked the students if they had heard the name of Aesop. So খেয়াল করে দেখো, the teacher asked, so asked দেখেই আমরা বুঝতে পারতেছি এইটা সেন্টেন্সটা হবে ইন্টারোগেটিভ। কারণ ask কখন আসে, যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, তাই না? জি স্যার। জি স্যার। জি So স্যার। askটা হয়ে যাবে said, কারণ এটা ইনডিরেক্ট, এই কারণে asked হয়েছিল। সো ডিরেক্টলি সেটা হয়ে যাবে said। তাহলে কি লিখছে দেখো, the teacher said to the students if they had heard the name of Aesop. if দিয়ে আছে, সো WH কোয়েশ্চন দিয়ে কোনো কোয়েশ্চন হবে না, কোয়েশ্চনটা ডিরেক্টলি WH কোয়েশ্চন ছাড়া হবে। সো হেড আসিল, হেডটার প্রেজেন্ট পারফেক্টে গেলে হ্যাভ হয়, তাই না? জি স্যার। সো আমরা আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট থাকলে জি সেটা স্যার। পাস্ট পারফেক্ট, তার মানে পাস্ট পারফেক্ট থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্টে চলে আসবে। সো কোয়েশ্চন করার নিয়মটা হলো, The teacher said. the teacher said to the students, ওই হেডটা হ্যাভ হয়ে সামনে চলে আসবে, ইনভার্টেড কমার ভিতরে চলে যাবে। আচ্ছা একটা মিনিট, একটা মিছিল যাইতেছে আমার বাসার সামনে দিয়ে।
মিউট করেন না স্যার, একটু শুনি। শোনা যায় নাকি? কি না স্যার, শুনতে পাওয়া যাচ্ছে না। স্যার হ্যাঁ, আমাদের বাসায় দেওয়া দিতে হবে। বুঝি নাই। ওটা কিসের মিছিল স্যার? কথাটা বুঝি নাই আসলে। আচ্ছা দেখো, সো এই আমি যে কোয়েশ্চেন করছি তার কথাটা বুঝি নাই, এই কারণে কোনো অ্যান্সার দিতে পারতেছি না। দেখো হ্যাপটা, কিসের মিছিল হচ্ছে? ও ওইটা হলো ওই যে বিশ্ব নবীকে যে ফ্রান্সের যে ইয়ে করছিল ওইটার এগেনস্টে আর কি। ঠিক আছে, বুঝছো কিনা? স্যার বুঝতে পারছি। আচ্ছা, সো দেখো আমরা কি করব, এই হেডটা হ্যাভ হয়ে সামনে চলে আসবে। অবশ্যই আমি যখন ডিরেক্ট করব তখন সেটাকে আমাকে ইনভার্টেড কমার ভিতরে নিয়ে আসতে হবে। সো হেডটার পরিবর্তে আমি হ্যাভ ইউজ করছি, আর দেটা ইউ হয়ে যাবে, কারণ দেখো তাদেরকে স্টুডেন্টসদেরকে বলছে। সো আমরা জানি কিন্তু ইউ মানে স্যার দেও আমার হয়। প্রুফ হয়ে যাবে, 1% চার্জ চলে আসছে, আমি যাই স্যার, 1% মাত্র। আচ্ছা ঠিক আছে, তুমি ভিডিও পেয়ে যাবে, সমস্যা নাই। ওকে আগে স্যার, ওকে বাই। ক্লাসের আগে চার্জ দিয়ে রাখবে না, এগুলা কনসেন্ট্রেট কইরো। আমি খেয়াল করি নাই স্যার, আমি বাহির থেকে এসে ফোনটা হাতে নিছি, চার্জে দিয়ে খেয়াল ছিল না। আচ্ছা ওকে নেক্সট ওকে টাইম হবে না। ওকে। ওকে সো স্যার, দেখো বাই গাইস। হ্যাভটা, ওকে বাই। দেখো হ্যাভটা সামনে চলে আসছে, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হলে আমরা জানি ওই যে অক্সিলারিটা থাকে সেটাকে সামনে নিয়ে আসতে হয়। সো হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ এসপ এবং ইন্টারোগেটিভ সাইন তার উপরে, তারপরে হলো ইনভার্টেড কমা। ঠিক আছে, হ্যালো? জি স্যার স্যার। আমার স্যার ডিরেক্ট থেকে ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করতে অনেক প্রবলেম হয়, আমি কিছু বলতে পারতেছি না। আচ্ছা না না, তুমি ওই ক্লাসটা এই কারণে আরো দুই একবার দেখবা, তুমি অ্যান্সার গুলা কিভাবে চেঞ্জ হইতেছে এইগুলো আরেকবার একটু মিলাবা। এরপরে যদি কোনো জায়গায় কোয়েশ্চেন হয় আমাকে গ্রুপে জানায়ও, আমি এই জিনিসটা আবার বলবো না, সমস্যা হবে না আশা করি। এই যে কথাগুলা বলতেছি এটাও কিন্তু শোনা যাবে আরেকবার, ইচ্ছে করে তুমি একবারের জায়গায় দুই তিনবার শুনতে পারবা, তো প্রবলেম হবে না। ঠিক আছে, জি স্যার। আচ্ছা পরে বলছে the students respectfully replied that they had not and asked the teacher who he had been. খেয়াল করে দেখো, রেসপেক্টফুলি থাকলেই আমরা বলছিলাম যে স্যার থাকে, তাই না? সো দ্য স্টুডেন্ট সেড স্যার, স্যার দে হ্যাড নট, তার মানে দে হ্যাড নট মানে কি, উই হ্যাভ নট আমরা একসাথে হ্যাভন্ট লিখে ফেলছি। দে হ্যাড নট সেটা প্রেজেন্ট পারফেক্টে আসলে হয়ে যাবে উই হ্যাভ নট, কারণ প্রেজেন্ট পারফেক্টে থাকলে সেটা পাস্ট পারফেক্টে যায়। সো যেহেতু পাস্ট পারফেক্ট হয়েছে সেটা প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে। আর স্যারটা কেন আসছে, কারণ রেসপেক্টফুলি আছে, যেটা আমরা আগের অংশে আলোচনা করছিলাম। ঠিক আছে, জি স্যার। আর পরের অংশ কি বলছে দেখো, এন্ড আস্কড টিচার হু হি হ্যাড বিন। হু হি হ্যাড বিনটা হলো প্রেজেন্ট পারফেক্ট, সরি পাস্ট পারফেক্ট। সো পাস্ট পারফেক্ট থাকলে আমরা কোন টেন্সে চেঞ্জ করি, মানে পাস্ট ইনডিফিনিট থাকলে আমরা পাস্ট পারফেক্টে নিয়ে যাই না? সো জি যেহেতু স্যার। পাস্ট পারফেক্ট আছে এটাকে আমাকে পাস্ট ইনডিফিনিট করে ফেলতে হবে, তাই তো? জি স্যার। জি স্যার। তো জি স্যার। সেটা হয়ে যাবে হু ওয়াজ হি, মানে হু হি হ্যাড বিনটা হলো পাস্ট পারফেক্ট, আর এটার পাস্ট ইনডিফিনিট হলো হু ওয়াজ হি। কেন দেখো ডাব্লিউএইচ কোয়েশ্চন আছে, এটা আবার ইন্টারোগেটিভ করে ফেলতে হবে। সো হইছে হু ওয়াজ হি। আমি করানোর পরে আমার কথাগুলোর সাথে আবার এক্সাম্পল গুলো তোমরা দুই তিনবার মিলাইতে হবে, না হলে সহজে বুঝবা না। ঠিক আছে, জি স্যার। আচ্ছা আমার 2-3 মিনিট আছে, আমি বাকি সেন্টেন্সটা শেষ জি করে স্যার। দিই। তারপরে বলছে দেখো the teacher advised them, so advise them দেখলেই তোমাকে বুঝতে হবে এইটা হলো imperative sentence, to listen to his lecture attentively and they would be able to know about him। তার মানে কি, the teacher তাদেরকে কি বলছে, যে the teacher said to him listen to my lecture, the teacher said to them, sorry him হবে না them হবে যেহেতু they ছিল, listen to my lecture attentively and you will be able to know about him। কেন দেখো এটা আছে they would be, so উডটা হয়ে যাবে will, আর এই জায়গায় ছিল advise them to listen, সেটা হয়ে যাবে said to them। আমরা জানি imperative sentence শুরু হয় প্রথমে ভার্ব দিয়ে, দেখো শুরু করছে listen to my lecture attentively। ঠিক আছে, জি স্যার। আর লাস্ট জি স্যার। সেন্টেন্সটা একটু খেয়াল করো,
He also exclaimed with wonder that his fables were interesting and instructive. So he also exclaimed with wonder Exclamatory, মানে sir. সেটা হলো exclamatory sentence. সো এক্সক্লেমেটরি সেন্টেন্স কে জি করতে স্যার। হলে দুই ভাবে করা যায়, একটা হলো হাউ দিয়ে, একটা হলো হু দিয়ে। সো তারা করছে হাউ দিয়ে। কি করছে দেখো, হাউ ইন্টারেস্টিং এন্ড ইনস্ট্রাকটিভ হিজ ফ্যাবলস আর হবে, কেন ওয়্যার হবে না, এটা পাস্ট টেন্সে ছিল এই কারণে ওয়্যার, সো এটা পাস্ট প্রেজেন্ট টেন্সে আসবে এই কারণে সেটা হয়ে যাবে আর, আর তারপরে একটা বিশেষসূচক চিহ্ন দিতে হবে। ঠিক আছে? জি স্যার। তোমরা জি স্যার। আমি এটা একবার বলছি, তোমরা এটা যখন 2-3 বার শুনবা রিপিট করে করে, দেখবা জিনিসগুলো হবে, পারবা। ঠিক আছে? জি স্যার। আমি তোমাদের বেশি না, নারেশনের জন্য 2টা হোমওয়ার্ক দিই, সেটা হলো আমরা করছি রাজশাহী, ঢাকা, যশোর বোর্ড 2017। তোমরা একটা কাজ করবা, তোমরা আগামী দিন আমাকে একটা হোমওয়ার্ক দিবা। আগামী দিন বলতে আগামীকালকেও তোমাদের ক্লাস আছে। আমরা ওকে স্যার। আগামীকালকে 2টায় রবিবার, আমরা আগামীকালকে পাংচুয়েশন শুরু করে দিব। আর আমি তোমাদের 2টা হোমওয়ার্ক দিই, সেটা হলো ঢাকা বোর্ড 2019 আর কুমিল্লা বোর্ড 2019, এই জায়গায় আমরা আলোচনা করছি। ঠিক আছে? আমি তোমাদের ঢাকা বোর্ড এবং কুমিল্লা বোর্ডের পরে যে 2টা আছে, তোমরা সিলেট বোর্ড 2019 আর যশোর বোর্ড 2019 একটু সবাই একটু লিখে নাও। সিলেট বোর্ড 2019 আর হলো যশোর বোর্ড 2019। কথাটা শোনা গেছে কিনা? হ্যালো, Yes, sir. হ্যাঁ, যশোর বোর্ড 2019, সিলেট বোর্ড গ্রুপে তো 2019। বেশি কথা বলা যায় না স্যার, আমি আপনার নামে চাই না। আচ্ছা, আরেকটা জিনিস হইলো যে তোমাদের হোমওয়ার্ক গুলা তোমরা আমাকে ইন্ডিভিজুয়ালি দিতে পারো আমার ইয়েতে, কারণ হোমওয়ার্ক গুলো অনেক সময় পিছনে চলে যায়। সো হোমওয়ার্ক গুলা তোমরা আমাকে আমার মেসেঞ্জারে দিয়ে দিতে পারো। ওকে স্যার। ঠিক আছে? স্যার আমার গ্রামার বই নিয়ে কিছু কথা আছে স্যার, আপনার ইনবক্সে মেসেজ দিব স্যার। আমাদের টাইম নাই, আমরা ক্লোজ হয়ে যাইতে পারে ক্লাস। সো প্লিজ এক্সাম্পল গুলা প্র্যাকটিস করবা, যে 2টা আমি দিছি, একটা হলো যশোর বোর্ড 2019, সিলেট বোর্ড 2019। ঠিক আছে? আর তোমরা নিজেরা একটু বই থেকে কোয়েশ্চেন গুলা বের করে নারেশনের অংশগুলো একটু পড়বা, নারেশনের যে চ্যাপ্টারটা আছে এটা একটু পড়বা, রিড আউট করবা, আমার কথাগুলোর সাথে মিলাবা, নিজেরা ট্রাই করবা, দেখবা অনেকটা ইজি হয়ে যাবে। ঠিক আছে? ওকে Yes, sir. ওকে, Okay, sir. হ্যাভ এ গুড ডে। থ্যাংক ইউ। Assalamu alaikum. আদাব স্যার। ওয়ালাইকুম স্যার। আসসালাম। আদাব।